গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা হাজির হয়ে গেছে। আজ সকালটা অন্য দিনের মতোই একই রকম ছিল। যখন উঠি তখন কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, কিচ্ছু ছিল না। মেয়েকে ব্রাশ করালাম, নিজে ব্রাশ করলাম, চা নিয়ে বসলাম। তারপরেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কেন পড়ল সেটা একটু পরেই জানতে পারবে। কিন্তু সেই আকাশ ভেঙে পড়লেও থেমে থাকলে তো আমার চলবে না, আমাকে সেই ভাঙা আকাশ নিয়েই এগিয়ে যেতে হবে। তাই কাজপত্র শুরু করে দিলাম। বসে থাকা মানেই তো আরও দেরি। মেয়ের তো আবার স্কুল আছে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। সেটা আমার জীবনের সব থেকে একটা বড় দায়িত্ব, আমার মেয়েকে দেখা। সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু মেয়েকে তো ছেড়ে দিতে পারবো না। মেয়ের রেসপন্সিবিলিটি আমার, তার সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার। তাই যত তাড়াতাড়ি সব কাজ শেষ করে মেয়েকে নিয়ে যেতে পারবো ততই ভালো। তো চলো, এবার দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। এবার চলে এসেছি মেয়ের ব্যাগ গোছাতে। রুটিন দেখে প্রত্যেকটা বই ঠিকঠাক করে গুছিয়ে দিতে হয়, মেয়েকে দেখিয়ে দিতে হয় কোথায় কোন জিনিসটা দিলাম, না হলে ম্যাম বললে সে বার করতে পারে না। তাই দেখিয়ে দিতে হয়। যদি কোনো হোমওয়ার্কের খাতা থাকে সেটা বলে দিতে হয় যে মামাম এটা দিয়ে দিও ম্যামকে। তো এই জিনিসগুলো ওকে সব গুছিয়ে দিতে হয়। ছোট বাচ্চা তো একটুখানি করে দিতেই হবে। বড় হয়ে গেলে এই কাজগুলো আর দেখতে হবে না, এই কাজগুলো থেকে মুক্তি। দেখছো ঝাড়ু দিতে এসছি? হ্যাঁ গো, এইটাই মাথায় আকাশ ভেঙে পড়েছে। কাজের মাসি বলল এখন আসতে পারবে না। একটা আসবে জানা থাকলে সেরকম একটা মাইন্ডসেট থাকে। হঠাৎ করে যদি তুমি জানতে পারো যে মাসি আসবে না, তখন না সব কিছু গোলমাল হয়ে যায়, সব কিছু ওলট পালট হয়ে যায়, এদিক থেকে ওদিক হয়ে যায়। তাই আর ভালো লাগে না। এই জন্যই কাজের লোক রাখতে খুব একটা ভালোবাসি না। নিজের মতো করে করলে নিজের মতো করে হয়ে যায়, টাইম মেনটেন করে কখন কি করব না করব। কিন্তু এই যে লোকের উপরে ভরসা করলে এই সমস্যা দাঁড়ায়। তুমি তাদের উপর ভরসা করে সমস্ত কিছু রেখে দেবে, তারপরে দেখবে সে এলো না, তখন না ঠেলা তুমিই বোঝো। তাদের তো কিছু যায় আসবে না, তারা মাস গেলে যেটা নেওয়ার সেটা নিয়ে চলে যাবে। তো কিছু করার নেই, রেখেছি যখন এখন কয়েকটা দিন তো রাখতেই হবে। তো চলো, কথা বলতে বলতে মেয়েকে নিয়ে যাওয়ার আগে ভাবলাম ঘর টরগুলো ঝাড়ু দিয়ে যাই, নাহলে এসে না টাইমটা ঠিক মেনটেন করতে পারবো না সব দিক দিয়ে। যদি সব কাজ ফেলে রেখে চলে যাই তাহলে সমস্যায় পড়ে যাব। তাই ভাবলাম মাকে বললাম একটু তুমি খাইয়ে দাও, ততক্ষণে আমি একটু চটপট করে ঝাড়ুটা দিয়ে দিই। দিদা এসে বাসনগুলো মেজে দিয়েছে, সেটাতে আরও একটু সুবিধে হয়েছে। তো চলো ঝটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে দিই, তবে মুছবো না, মেয়েকে ছেড়ে এসে তারপরেই মুছবো। ঝাড়ু দিয়ে চলে যাচ্ছি। এরপরে বসে কোনো রকম টিফিনটা একটু করে নিতে হবে, খাবার তো খেতেই হবে বলো। গুড মর্নিং। আজকে কাজের মাসি আসেনি, তার জন্যই সকালবেলা এত হুটোপুটি। মানে না আসলে সেটা একরকম হয়, যে আসে না নিজেদের মতো করে কাজ করে রেখে দিই। জানাই উনি 9:30 পৌনে 10টায় মা ফোন করছে যখন টাইম পেরিয়ে গেছে, যে তুমি এলে না, আমি আজকে দিদির বাড়ি গেছি, বিকেলে আসবো। মা বলে বিকেল পর্যন্ত বাসন রাখা যায় নাকি? তখন বললো 12টায় আসবো। তারপর মা বলছে 12টায় আসবে, কতক্ষণ ইয়ে করে রাখবো, 11টায় আসবো, মানে ও আসবেই না। তো যাই হোক, বাসন মাজা হয়ে গেছে। দিদা ফোন করেছিল এসছে কি না, সবারই তো একটা চিন্তা থাকে যে এখন মা পারছে না, আমি একা মেয়েকে স্কুল নিয়ে যাব, কি করব। তখন দিদা শুনে এসে মোটামুটি বাসনগুলো ধুয়ে দিয়ে গেল, আমি ঘর ঝাড়ু দিয়ে গেলাম। এসে ঘর মুছবো, রান্না করবো। আজকে মেয়ে বলেছে খিচুড়ি খাবে আবার, তো আবার খিচুড়ি বানাতে হবে। তো এই জন্য আজকে সুবিধেই হবে, একবারে খিচুড়ি বানিয়ে দেবো, ওদের পাঁপড় ভাজা করে দেবো। আর মামের ঘর থেকে পোস্ত, আলু পোস্ত দিয়েছে, ওদের হয়ে যাবে। আর আমার যাই হোক একটু পাঁপড় মানে পুড়িয়ে টুড়িয়ে নেবো, বা যাই হোক আজকে বৃহস্পতিবার, আবার পুড়াতে পারবো না, কি করব দেখবো। যা হোক দিয়ে ওই পোস্ত টোস্ত একটু বসিয়ে দেবো বেটে, ওই দিয়ে খেয়ে নেবো আমি। আজকে আবার পাঁপড়টা পোড়াতে পারবো না বৃহস্পতিবার। তো যাই হোক, যা হোক দিয়ে কিছু খেয়ে নেবো, আমার অতটা সমস্যা নেই। মেয়েকে রেডি করে দিয়েছি, নিজেও রেডি হয়ে গেছি। আর এবার হচ্ছে যাওয়ার পালা। আবার ওই যে ফ্রেন্ডটা যায়
ওর মেয়েটা না আজকে পড়ে গিয়ে মাথায় তার আবার ফেটে গেছে, মানে ডিপ হয়ে কেটে গেছে, তো রক্তটা বন্ধ হয়েছে। তো ওই জন্য ও স্কুল যাবে না, ওর খাতাটা দিয়ে দিতে হবে ম্যামকে, ও দিতে আসবে। আর যা খাতা দেবে বা ওদের ডায়েরি নিয়েছে, পরীক্ষার রুটিন দেবে, ও ডায়েরিটা ম্যামকে বলে দেবো যে সৌমলিনার ব্যাগে দিয়ে দেবেন। তাহলে এসে ওকে দিয়ে দিতে পারবো, যা খাতা বা ডায়েরি যেটাই দেবে সেটাই আমি ওকে এসে দিয়ে দিতে পারবো। তো ওই জন্য ও আসবে এখন, বা নামবো নিচে, আজকে একটু তাড়াতাড়ি নামবো, ও খাতাটা দিয়ে যাবে বলে তোমাদের জানিয়ে দিলাম। আর আজকে ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে, দেখতে থাকো যা করব। মানে আজকে কাজ আছে, প্রচুরই কাজ আছে, ঘরের কাজই আছে, প্রচুর আছে। তো এখন বেরিয়ে পড়ি, সকালে টিফিন সবার ওকে, মেয়ের তো ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে দেখলে, মেয়েকেও রেডি করা, শুধু জুতোটা পরাবো আর নামবো। তো চলো তোমরা ওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ড্রেসটা পরেছি আজকে, অনেকদিন পরে এই ড্রেসটা বার করলাম, পরাই হয় না, তো ভাবলাম না আজকে একটু পরেই নি। কি পরবো করতে করতে ঠান্ডা তো পড়েই গেছে। নেভি ব্লু, ব্ল্যাক দেখাচ্ছে বাট এটা নেভি ব্লু, পরলে অসুবিধা হবে না, ওই জন্য এইটা পরে নিয়েছি। চলো, আর বেটু রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে, জুতোটা পরাবো, 35 হয়ে গেছে, এবার নামবো। আর মা কি করবে, না পরেই চলে যাবে। এবার মা ওই হাতে আস্তে আস্তে করে বলছে একটু কেটে দিই, তাহলে তোর একটু সুবিধা হবে। এই যে ফুলকপি, বিনস, তারপরে সিম, ওইখানে আদা একটু কুড়ে দিয়ে দেবো, ওইগুলো মা ওইগুলোই জাস্ট, আর কিছু না। আর একটা আলু দেবে, বাস ওইগুলোই কাটাকাটি একটু কেটে রেখে দিলে সুবিধে। মা বলছে কতই আর করবি, একটুখানি করে দিই, ওটা কেটে দিই। আর এই যে এখানে গরম মানে ভাজা জিরে গুঁড়ো করবে, সেই জন্য ওটা মা ভেজে রেখেছে। দেখো, মানে একটা ভাজা মশলা করে রাখবে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর কি কি আছে জানি না। হ্যাঁ হ্যাঁ, দুটোই হয়ে যাবে না। তো এইটা হবে, ওটা এসে অনেক কাজ। চলো এবার তাহলে নামি, ওই ও চলে আসবে। দেখো পাগলটাকে, দেখো কেমন করছে, দেখো আবার এসে কথা বলছি। মেয়েকে ছেড়ে এসে রান্না বান্না করে ঝট করে পুজো করতে বসে গেছি। আজকে আবার বৃহস্পতিবার, ঘট পাল্টাতে হবে, ঘট মেজে ধুয়ে আবার নতুন করে বসাতে হবে। সেই জন্যই মা আর করতে পারলো না, কারণ ডান হাতে তো ঘরটা মাজতে পারবে না, সেজন্যই আমাকে পুজো করতে বসতে হলো। নাহলে এখন কটা দিন মাই করে দিচ্ছিল, বলছিল তুই রান্না করছিস তাহলে পুজোটা আমি করে দিচ্ছি। কিন্তু আজকে না আবার দেরিও হয়ে গেছে, সেই চিন্তায় রয়েছি যে কিভাবে পুজোটা কমপ্লিট করে মেয়েকে আনতে যাব। তোমরা তো জানো, হিয়া বেরিয়ে না দেখতে পেলেই ওর মনটা দুঃখ হয়ে যায়, কাঁদতে লেগে যায় যে মাম্মাম কি আসবে না আমায় নিতে। তো সেই একটা চিন্তা নিয়ে ঠাকুরকে বলছি, ঠাকুর একটু তাড়াহুড়ো করেই করছি, তুমি কিছু মনে করো না, একটুখানি ধৈর্য নিয়ে মানে ধীরে সুস্থে করতে পারছি না আজকে, আমার মেয়েটা বাইরে আছে, তুমি তো সবই জানো। ঠাকুরকে এইভাবেই বললাম, তুমি তো সবই জানো, তোমাকে নতুন করে কিছু বলার নেই। চলো, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার খেতে বসবো। কি হয়েছে আজকে তোমাদের দেখানোর আমি সময় পাইনি, একবার দেখিয়ে দিই বুঝলে, তারপরে খেতে বসবো। এইদিকে দেখো খিচুড়ি, এদিকে হয়েছে মামরা আলু পোস্ত দিয়েছে, এখানে একটু পেঁয়াজ পোস্ত করে নিয়েছি, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, দু রকমের আছে, ওই জন্য দুটো বাটিতে। আমি যেহেতু পাঁপড় ভাজা খাবো না, তাই একটুখানি পেঁয়াজ পোস্ত, আর এদের আলু পোস্ত হচ্ছে আজকের খাবার দাবার বুঝলে। খিচুড়ি, পাঁপড় ভাজা, পোস্ত, এই হচ্ছে আজকের খাবার দাবার। চলো এবার বেড়ে দিই খিচুড়ি, নিয়ে চলে এলাম। মানে তাড়াহুড়ো করে ছুটে ছুটে গেছি, পুজো করতে দেরি হয়ে গেল, বৃহস্পতিবার ছিল, মানে ছুটে রীতিমতো ছুটেছি। চোখটা এখনো লাল আছে, একটুখানি ডিপ লালটা একটুখানি কমেছে, কারণ ঘোলাটে ভাবটা এখনো আছে, ব্যথাটা এখনো আছে, তো আস্তে আস্তে মনে চলে যাবে। তো চলো খিচুড়িটা নিয়ে যাই, ওরা বসে পড়েছে পাত পেড়ে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আমরা ডাইনিং টেবিলে কেন বসি না,
সেই কথাটা আজকে বলে দিই। ডাইনিং টেবিলে আমাদের দুটো চেয়ার, এখানে যে ডাইনিং টেবিলটা আছে তো এটা তো আমাদের নয়, এই বাড়ির যে মালিক তারই। তো দুটো চেয়ার আছে, দুটো চেয়ারে তো তিনজন বসতে পারবো না, আমরা তখন একসঙ্গে খেতে বসি, তাই আমাদের নিচেই বসতে হয় মেয়েকে নিয়ে, তাই নিচেই বসি। উত্তরটা দিয়ে দিলাম, কারণ 2-3 জন করেছো তো ওই কমেন্টে আর লিখে উত্তর দিলাম না, সবাইকে জানিয়ে দিলাম যে কেন চেয়ার টেবিলে বসি না, 3 জনের হবে না, তাহলে মেয়েকে ওপরে বসাতে হবে, ওই জন্যই বসি না। চলো আর বক বক করবো না, ওইদিকেও খেতে বসে গেছে, খিচুড়ি খাবে, থালা টালা নিয়ে যাই, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং, সন্ধ্যেবেলা চলে এসেছি। চোখটা লালটা আছে যেন, মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে আবার, মানে এই দুপুরের পর থেকেই না মাথা যন্ত্রণাটা বাড়ে, বেশি বাড়ে। তো যাই না, এখন ম্যামের চা বসালাম, মেয়েকে দুধ দেব, আমি একটু ছোলা সেদ্ধ করে খেলাম, এই কাজগুলো করলাম। আর ক্যামেরাটা অন করিনি, মানে ভিডিওটা পোস্ট করে চুপচাপ বসেছিলাম, মাথাটা ব্যথা করছে, বুঝতেই পারছো, কথা বললেই বোঝা যাচ্ছে যে চোখটা লাল হয়ে আছে, জন্য ব্যথা করছে, ভাল লাগছে না একদম, শরীরটাও ভালো লাগছে না। মাথা যন্ত্রণা করলে ভাল লাগে বলো তো? এনার্জির জন্য করছি, আর এই মাথা যন্ত্রণা রোজ বিকেল হলে এনার্জিটাকে আমার একদম মানে সত্যানাশ করে দিচ্ছে, ভাল লাগছে না। মেয়ে ওইদিকে পড়তে বসেছে, মেয়ের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, মেয়ের ডিসেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা, কি করবে জানি না, ফাইনাল পরীক্ষা, তারপরেই আবার রিঅ্যাডমিশন, সেটা একটা চিন্তা মাথায় ঘুরছে, কি করব, কোথায় দেব, কি সব কিছুই চিন্তা চলছে। মায়ের শরীরটা ভালো হলে, মায়ের আবার ইয়ের জন্য, এসআইয়ের জন্য তোমার ঝাড়গ্রাম যেতে হয় নাকি সই করতে, সেটা আবার দেখতে হবে, তাহলে সেই কটা দিন আবার আমাকে একা চালাতে হবে। গেলে পরীক্ষার আগেটাই যাওয়া ভালো, কারণ পরীক্ষার সময়টায় গেলে আবার একটু সমস্যা হয়ে যাবে, মানে ওই সময় বিটুকে ধরো একটু দেখাতে হবে, আমাকে পড়াতে হবে, সময়টা আমার দরকার, তো সেই জন্য দেখা যাক, এখনো সেটা কিছু ঠিক হয়নি, মা কবে যাবে, হাতটাও আরেকটু কটা দিন যাক। আর হাতের থেকেও বড় ব্যাপার কি বলো তো, হাঁটুটাই লেগেছে তো, আর মায়ের হাঁটুটা একটু প্রবলেম ছিলই, হাঁটুর যে মালাই চাকিটা হয় ওটা মায়ের মাঝে মাঝে ঘুরে যায়, এমনি ওইটা প্রবলেম হয়, তো ঘুরে গেলে প্রচণ্ড যন্ত্রণা হয়, তো সেই হাঁটুটাতেই লেগেছে, এবার ওই জন্য উঠতে বসতে সবই প্রবলেম হচ্ছে। মা বলছে হাতটা তো যেমন তেমন চলে যাবো, আমি যদি বাসে পাটা নিয়ে না উঠতেই পারি, তো সেই সবই চলছে। এখন দেখা যাক, কবে কিছু ডিসিশন হয়নি, ওইসব ডিসিশন, ওইসব ভাবনা চিন্তা, যতই বলি ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছি, পেছন ছাড়ে না। তারপরে এই চোখ এখন হয়েছে, তারপরে তোমার মেয়ের পরীক্ষা আসছে, সেটা একটা বড় টেনশন। মানে বাচ্চা, ছোট বাচ্চা হলেও আমরা বলি যে ছোট বাচ্চার কি টেনশন, কিন্তু ছোট বাচ্চা যদি বেশি টেনশন থাকে, ওরা সব জিনিস ভুলে যায়, মনে করাতে হয় বারবার। আমি যেমন সকালে চা খেতে খেতে ইংলিশ যে ওদের স্পেলিংগুলো থাকে ওগুলো আমি বলতে থাকি, ওকে বলতে বলে আমি বলতে থাকি ওর কানের কাছে। এই এখন ম্যাম বলছে আন্টি, আর ও না ইংলিশের স্পেলিংগুলো আজকে সব লিখতে পেরেছে, একটু একটু ধরিয়ে দিলে। আমি যে সকালে আমি যে তোতা পাখির মতো ওর কানের কাছে বলছিলাম, ওই জন্য ওগুলো ওর মাথায় রয়েছে। মানে এবার বোঝা গেল যে ওর কানের সামনে সবসময় বলতে থাকতে হবে, তাহলে ওর মাথায় ঢুকে যাবে জিনিসটা। কত রকম বুদ্ধি বার করতে হয় মেয়েকে। আর 1-2 জন বলছো যে মেয়েকে তুমি পড়াতে পারতে। হ্যাঁ, আমি সত্যিকারের পড়াতে পারতাম, আর আমি পড়াইও, মানে একটা টাইম আমি পড়াই, আমি দেখি ওকে প্রপার ইয়েতে দেখি। বাট কি হয় বলো তো, আমরা মারা যেহেতু সব সময় থাকি তো ওদের সঙ্গে, আর আমার মেয়ে আমাকে ভয় পায় বা মানে সেটা আলাদা কথা, বাট কি হয় তোমার, যেহেতু আমরা সব সময় থাকি না, এই যে আমার মেয়ে ম্যামের কাছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টাও, এক একদিন 2.5 ঘন্টাও কন্টিনিউ বসে থাকে, সেই জিনিসটা আমাদের কাছে হয় না। মানে একটুখানি পড়ার পরেই বলে মামা আর পড়বো না, আর ভালো লাগছে না, হাত ব্যথা করছে। কিন্তু ম্যামের কাছে পুরো থরো সিলেবাসটাও পুরো প্রত্যেক দিন শেষ করে, যেটা একটা অধ্যাবসায়ের মধ্যে থাকে জিনিসটা, মানে ওর রেগুলার এটা ওর মাথায় থাকে যে ম্যাম এই সময় আসবে, আমাকে এই সময় বসতে হবে। আমার ধরো কোনো সময় কোনো কাজ পড়ে যাচ্ছে, আমি তো পুরো ফ্রি থাকি না, কোনো সময় কোনো কাজ পড়ে যাচ্ছে, আমার টাইমটা এধার ওধার হয়ে যাচ্ছে, কোনো দিন হয়তো আমি বসাতেই পারছি না, আমাকে কোথাও চলে যেতে হচ্ছে, তো সেই জন্যই আমার দেওয়া।
যে আমি যদি 24 ঘন্টা ঘরে থাকতাম, আমাকে বাইরে যেতে হতো না, কোথাও যেতে হতো না, সেটা একটা আলাদা, তাহলে আমি করতে পারতাম, আর আমি ওকে নিয়ে বসতাম। কিন্তু ওই যে আমি চলে যাই, ধরো 15 দিন আমি 1 সপ্তাহ বাইরে কোথাও চলে গেলাম আমার কাছে, বা 2 দিন আমি বাইরে চলে গেলাম, আমার মেয়েটার পুরো গ্যাপ পড়ে যাবে না জিনিসটা। ওই জন্য দেওয়া আর মানে একটা আমাকে তো ধরো আর 1-2 বছরের মধ্যে দিতেই হবে। ইংলিশ মিডিয়ামে যদি আমি ওকে ভর্তি করি, আমাকে দিতেই হবে। তাহলে এখন থেকে সেই অভ্যাসটা যে আমাকে ম্যামের কাছে বসতে হবে, ওই টাইমে ম্যাম আসবে, টাইমিং যে ব্যাপারটা, টাইম মেনটেন করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা, সেই জন্যই দেওয়া। আর সব থেকে আরও একটা বড় ব্যাপার কি বলতো, আমি এটা আমি মানি, এটা আমার দোষ, আমি না ছোট বাচ্চাদের ঠিকঠাক হ্যান্ডেল করতে পারি না। আমি যখন স্কুলে পড়িয়েছি, আমি 11-12কে পড়িয়েছি, আমি তখন বাড়িতে টিউশনও পড়াতাম, আমি কিন্তু পড়াতাম 11-12কে। বড়দেরকে যতটা স্বাচ্ছন্দ্যে আমি পড়াতে পারি, আমি কিন্তু ছোটদেরকে পারি না। ছোটদেরকে পড়ানোর জন্য অতিরিক্ত পেশেন্সের দরকার, যেটা আমার মধ্যে নেই, আর এখন তো নেই, পেশেন্স লেভেল এখন তো একদমই লো। তো সেই জন্য আমি রিস্ক নিইনি, ওই জন্য টিচার দিয়ে দিয়েছি। তো চলো, ওইদিকে চাটা ফুটছে, আবার সেদিনের মতো কমে যাবে, আবার পরে কথা বলছি। এই দেখো, ঠিক সময় এসে গেছি, না হলেই আবার চাটা কমে আগের দিনের মতো 1/2 কাপ হয়ে যেত। আজকে মনে হচ্ছে ঠিকই থাকবে, বলো, আজকে কমবে না, না কমবে না মনে হচ্ছে। দেখো, চা দিয়ে চলে এসেছি রাত্রিবেলার খাবার করতে। দিনের বেলা তো হয়ে গেল, সন্ধেবেলা তো হয়ে গেল, রাত্রিবেলা তো করতেই হবে। আগের দিন প্রেশার মাপাতে গেছিলাম, আর আমি না তোমাদেরকে একদম জানাইনি যে আমার প্রেশারটা কত হয়েছে। সেটা সত্যিই আমার অন্যায় হয়েছে। তোমরা অনেকে জানতে চেয়েছো আমার প্রেশারটা কত ছিল। আমার প্রেশারটা ছিল 137/90। মোটামুটি অনেকটাই কমেছে, তবে আশা করছি আরও একটু কমাতে হবে। তবে মেডিসিন বন্ধ করলে কি হবে জানি না। যাই হোক, ডাক্তারবাবু লিখে রাখতে বলেছেন যে যে ডেটে আমি চেক করব, চারটা দেখাতে বলেছেন, তারপরেই উনি ডিসিশন নেবেন, ওনার ওপরেই ছেড়ে দেব। আরেকটা কি জানো, আজকে ভীষণ একটা বাজে জিনিসের সম্মুখীন হলাম, আবার নতুন একটা অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতাটা হবে জানতাম, যে একা থাকতে গেলে একটা মেয়েকে এরকম অভিজ্ঞতা পড়তে হয়, কিন্তু এত তাড়াতাড়ি পড়ে যেতে হবে সেটা না সত্যি আশা করিনি। আজকে হঠাৎ করেই একটা মানুষ এমন কিছু প্রপোজাল দিয়ে দিল, আবার সেটা মধ্যবয়স্ক মানুষ, যার কাছ থেকে এগুলো আশা করা যায় না, সেই ধরনের মানুষ। যাই হোক, সেটাকে নিয়ে আমি একটু চিন্তিতই ছিলাম। মেয়েকে ছাড়তে যাওয়ার সময় হয়েছে, পুরো রাস্তা চিন্তা করতে করতে গেছি, কাউকে তো শেয়ার করতে পারছি না, বাড়িতে যতক্ষণ না পৌঁছাচ্ছি কাউকে বলতে পারছি না। এসে মামকে সবাইকে সমস্তটা বললাম। তো দেখা যাক কি করা যায়, কারণ এইভাবে তো ছাড়া যায় না। মেয়ে সামনে ছিল, মেয়েকে জিনিসটা বোঝালাম যে মেয়েকেও তো বুঝতে হবে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ। ওই মানুষটা আমি তো কোনোদিনই কথা বলতাম না, বাট বাচ্চা মানুষ তো, ওকে কোয়েশ্চেন করতো, ও অ্যান্সার দিত। এবার আমরা শিখিয়েছি কি, কোনো মানুষ কথা বললে তার সঙ্গে কথা বলবে, বাবাই রিপ্লাই দেবে, এটা আমরাই শিখিয়েছি, আমরাই বলেছি। কিন্তু সেই কথা বলাটার যে মানুষ এইভাবে সুবিধা নিতে চাইবে সেটা আশা করিনি, তাই একটুখানি অসুবিধা হয়েছে। না হলে খারাপ মানুষের যে এই পৃথিবীতে অভাব আছে আমি একদমই বলছি না। যেমন ভালো মানুষ আছে, এখনো খারাপ মানুষও আছে, কিন্তু ওই যে বললাম এত তাড়াতাড়ি এইভাবে জিনিসটা এসে যাবে সেটার জন্য তৈরি ছিলাম না। তাই কিছুটা শকড হয়ে আছি আজকে, মাইন্ডটা একটুখানি ডিস্টার্ব আছে যে মানুষ কিভাবে বলতে পারে এই জিনিসটা, এই রকমভাবে বাজে কিছু না হলেও অন্য কিছুও যে কিছু বলা, সেটা আমি তোমাদেরকে এখানে বলতে পারছি না। বলাটা ঠিক হবে কি না আমি জানি না, তাই ডাইরেক্টলি বলতে পারছি না। কিন্তু একটা মানুষ কি করে একটা মানুষকে বলতে পারে ডাইরেক্ট এসে, তার বুকে কতটা সাহস থাকলে সে সেটা করতে পারে, সেটাই আমি ভাবছি। কতটা সাবধানে আমাদের মেয়েদেরকে চলতে হবে সেটা ভাবছি। পেছনে যদি গার্জেন না থাকে কিভাবে চলা যায়, কিভাবে কি করতে হবে সেটাই ভেবে এখন কুল কিনারা পাচ্ছি না। একটা ছোট্ট মেয়ে আছে সাথে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।